হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল পাঠশালা 24/7 এডুকেশন ফর অল অ্যান্ড অনলাইন প্ল্যাটফর্ম। এই ভিডিওতে আমরা দেখে নেব একদিন আগে যে WBPSC ক্লার্কশিপ 2023 যে প্রিলিমসের মানে পার্ট 1 এর রেজাল্ট আউট হলো। তো এই ভিডিওতে আমরা দেখব যে চাকরিটা পেতে গেলে পরে ফাইনালি কাট অফ টুকু কত দূর যাবে, মানে ফাইনাল এক্সপেক্টেড কাট অফ কত হতে চলেছে। সঙ্গে সঙ্গে আমরা দেখব যে মেন্স ডেট কবে, মানে পার্ট 2 এর জন্য মোটামুটি পরীক্ষাটা কবে হতে চলেছে। তার সঙ্গে সঙ্গে আমরা 2019 এ লাস্ট এক্সাম হয়েছিল, তো 2019 এর সঙ্গে এবারে 2023 একটা কম্পারিজন দেখব, সেটা আমাদের বুঝতে সাহায্য করবে যে কাট অফ কত হতে চলেছে বা আমাদের টার্গেটটা কি হবে। সঙ্গে সঙ্গে আমাদের মূল ব্যাপার কিন্তু হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই ক্লার্কশিপ পার্ট 2 এর মেন বিষয় কিন্তু হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইমটাকে ম্যানেজ করবো কেমন করে আমরা মেন্স এক্সামের জন্য বা পার্ট 2 এক্সামের জন্য, সেগুলো আমরা দেখে নেব। তো চলে আসছি ভিডিওতে। শুরুতে প্রথমে দেখে নিই যে পার্ট 2 এর সিলেবাস গুলো কি রয়েছে। দেখো, টোটাল এখানে পার্ট 2 তে টোটাল তোমাদের 100 মার্কসের পরীক্ষা হবে। টাইম থাকবে 1 ঘন্টা, মানে 60 মিনিট। আমাকে অনেকজন এসএমএস করেছেন বা হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছেন যে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড রয়েছেন তাদের জন্য কি এক্সট্রা টাইম থাকবে? হ্যাঁ, এক্সট্রা টাইম থাকবে। তাদের জন্য কিন্তু 1 ঘন্টা 20 মিনিট সময় থাকবে, মানে 80 মিনিট। নরমাল ক্যান্ডিডেটদের জন্য 100 মার্কস পরীক্ষার জন্য 1 ঘন্টা সময় থাকবে। আর যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ রয়েছেন তাদের জন্য কিন্তু 80 মিনিট সময় থাকবে। এবার 100 মার্কসের মধ্যে ইংলিশের জন্য থাকবে 50 আর বাংলার জন্য থাকবে 50। তো 50-50 3টে করে টপিক। ইংলিশে 3টে টপিক লিখতে হবে রিপোর্ট, সেখানে থাকবে 15 মার্কস। তারপর লিখতে হবে একটা সামারি, এখানে থাকবে 15 মার্কস। আর শেষে লিখতে হবে একটা ট্রান্সলেশন। ইংরেজিতে একটা প্যাসেজ থাকবে, সরি বাংলাতে একটা আ অনুচ্ছেদ থাকবে, সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, এখানে থাকবে 20, তাহলে হয়ে গেল 50। একই রকম করে বাংলাতে একটা অনুবেদন, একটা রিপোর্ট লিখতে হবে, প্রতিবেদন লিখতে হবে, সেখানে থাকবে 15। একটা সামারি লিখতে হবে, যেটা ইংলিশে আমরা সামারি বললাম, বাংলায় যেমন আমরা সারসংক্ষেপ বলি, সেখানে থাকবে 15। একই রকম করে ইংরেজিতে যেমন ট্রান্সলেশন করলাম, আমরা বাংলা থেকে ইংরেজি করেছিলাম, এখানে ইংরেজিতে একটা প্যারাগ্রাফ থাকবে, সেটাকে বাংলায় আমাকে অনুবাদ করতে হবে, বঙ্গ অনুবাদ, সেখানে থাকবে 20। টোটাল 100 মার্কসের পরীক্ষা, সময় 60 মিনিট। মূল বিষয়টা কিন্তু চলে আসবে এই পার্ট 2 টাইম ম্যানেজমেন্ট। টোটাল টাইম আমি কত বললাম ফ্রেন্ডস? 60 মিনিট। এবার 60 মিনিটের মধ্যে তোমরা 60 মিনিট লেখার জন্য পাবে না, কারণ একটা ভাবনার বিষয় রয়েছে, প্লাস সিগনেচার এই ওই সেই তাই করতে আরো 4 মিনিট তুমি মাইনাস করে দাও। মানে থাকলো পরে 56। তার মানে আমি ইংলিশের জন্য 28 মিনিট সময় দিতে পারছি, বাংলার জন্য 28 মিনিট সময় দিতে পারছি। এবার আমি পার্সোনালি এই 56 মিনিট টাইমটাকে কেমন করে ইউটিলাইজ করেছিলাম লাস্ট 2019 এ, কারণ 2019 এ আমি এই ক্লার্কশিপ ক্লিয়ার করেছিলাম এবং ফ্যামিলি অ্যান্ড হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আমার সিলেকশন হয়েছিল। যদি আমি জয়েন করিনি, আমি অন্য কোনো ডিপার্টমেন্টের কাজের সঙ্গে যুক্ত আছি। তো আমি কিভাবে এই 28, 28, 56 মিনিটকে ইউটিলাইজ করেছিলাম সেটা তোমাদের সামনে একটুকু আমার অভিজ্ঞতার কতটুকু বলছি, যাতে তোমাদের একটুখানি হেল্প হয়। তো আমি কি করেছিলাম, সবথেকে কম সময় আমি নেওয়ার চেষ্টা করেছিলাম কিসের জন্য না, ট্রান্সলেশনের জন্য, মানে যেটা ইংলিশে ট্রান্সলেশন এবং বাংলাতে যেটা বঙ্গানুবাদের জন্য। আমি এখানে 7 মিনিটের কাছাকাছি ধরে রেখেছিলাম। তাহলে আমি 28 এর মধ্যে আমি যেটা ট্রান্সলেশন, সেটা ইংরেজি থেকে বাংলা হলো বা বাংলা থেকে ইংরেজি হলো, সেখানে 7 মিনিট ধরে রাখলাম। বেশ। এরপর চলে গেলাম আমি রিপোর্ট, মানে প্রতিবেদন লেখাতে। প্রতিবেদন লেখার জন্য আমি 10 মিনিট রেখেছিলাম। 10 থেকে 11 মিনিট। 10 বা 11 মিনিট। তাহলে 11, 10 সাথে 17 বা 11 সাথে 18 মিনিট হলো। তা থাকলো পরে আরো 10-11 মিনিট। এই 10-11 মিনিটটা কিন্তু আমি ইংরেজিতে যেটাকে প্রেসিস বলি বা সামারি বলি, বাংলাতে যেটাকে আমরা বলছি যে সারসংক্ষেপ, তার জন্য রেখেছিলাম। তো 7, ওদিকে 10-11, ওদিকে 10-11, টোটাল 28 মিনিটটাকে আমি এইভাবে নিজের মতন করে ইউটিলাইজ করেছিলাম। এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে, কে কেমন করে ইউজ করবে। তবে টাইম ম্যানেজমেন্টটা মেইন। তো তোমরা এইভাবে নিজেকে টাইম ম্যানেজমেন্টটাকে করতে পারো। এবার আমি বলছি যে মেন্সে কিন্তু কঠিন টপিক থাকবে না, লিখে নাও। কখনোই কঠিন টপিক থাকবে না। কারণটা, আমাকে 6 টা টপিক অ্যাটেম্প্ট করতে হচ্ছে। টাইম থাকছে কত আমার? 60 মিনিটস। 60 তো নয়, 56 মিনিটস। লজিক্যালি বলতে গেলে পরে। তো 6 টা টপিক আমাকে অ্যাটেম্প্ট করতে হচ্ছে। ইংরেজি থেকে 3 টে টপিক, বাংলা থেকে 3 টে টপিক। ফলে কঠিন টপিক থাকে না। সেটা ট্রান্সলেশনই হোক, সেটা প্রতিবেদনই হোক, আর সেটা প্রেসিস বা সারসংক্ষেপের ক্ষেত্রে একটুখানি আলাদা, ওটা বোঝার উপরে। কিন্তু ট্রান্সলেশন হোক বা প্রতিবেদন বা রিপোর্ট হোক, এখানে কঠিন টপিক থাকে না। আর আমাদের টার্গেটই কিন্তু হবে 6 টা আমরা অ্যাটেম্প্ট করে আসবো। ফলে তোমরা এখন কি করবে, বিভিন্ন টপিক যেটাই পাচ্ছ হাতের সামনে লেখার প্র্যাকটিস করো, ঘড়ি ধরে লেখার প্র্যাকটিস করো। যেভাবে আমি টাইম ম্যানেজমেন্টটুকু বলার চেষ্টা করলাম। সেখানে তোমরা নিজের মতন করে কোন সেগমেন্টে কতটা টাইম ইউজ করবে, তোমরা নিজের মতন করে প্ল্যান করবে। কিন্তু ঘড়ি ধরে লেখার প্র্যাকটিস করো। এরকমটা নয় যে আমি পড়েই যাচ্ছি, রেডি করেই যাচ্ছি, কেউ মুখস্থ করে যাচ্ছি, ঠিক লিখে দেব, ব্যাপারটা তা নয়। টাইমলি লেখা। একজন ভালো প্লেয়ার, সে ভালো প্লেয়ার, ঠিক আছে। কিন্তু টাইমের জায়গায় পারফরম্যান্স করার তো ব্যাপার রয়েছে না? সেখানে ভালো খেলার ব্যাপার রয়েছে। তো এক্সাক্টলি তাই। ওই এক্সাম হলে গিয়ে 1 ঘন্টা তোমাকে পারফর্ম করতে হবে কিন্তু। ফলে 6 টা টপিক লেখার টাইম ধরে টাইমলি চেষ্টা করো। এমনটা নয় যে 2 টো খুব ভালো লিখলাম, বাকি 4 টে লিখলাম না, বা 3 টে লিখলাম, একটা অ্যাটেম্প্ট করলাম না, এমনটা কিন্তু টার্গেট থাকবে না। আমি বারবার বলছি, অ্যাটেম্প্ট কিন্তু আমি 6 টাই করব। টাইম ম্যানেজমেন্ট সেভাবে করব, অ্যাটেম্প্ট আমি 6 টাই করব। তবে আমার টার্গেট থাকবে। এবার আমরা একটু তুলনাতে চলে আসছি। যে 2019 এর সঙ্গে 2023 এর যে তুলনার কথা বললাম, সেই আমরা তুলনাতে আসছি। কেমন? 2019 এর আমরা একটু হিস্ট্রিতে যদি যাই, তো 2019 এর পার্ট 1 এ ইউআর ক্যাটেগরির জন্য কাট অফ হয়েছিল 65, ওবিসি এর জন্য কাট অফ ছিল 43, ওবিসি বি এর জন্য কাট অফ ছিল 56.33, এসসির জন্য কাট অফ ছিল 48.67, এসটির জন্য কাট অফ ছিল 29.67। ফাইনালি যারা চাকরিটা পেয়েছিল রিজিওনাল পর্যন্ত, তো ফাইনালি ইউআর এর কাট অফ কত গেছিল? 137।
প্রিলিমসে মানে পার্ট 1 এ গেছিল 65 আর ফাইনালে গেছিল 137। একই রকম করে ওবিসি এ গেছিল 121, ওবিসি বি গেছিল 133.66, এসসি গেছিল 126, এসটি গেছিল কিন্তু 100। তাহলে এবার কাট অফটা কত হতে চলেছে? আমি বারবার একটা কথা বলি যে কাট অফ ডিপেন্ড আপন কিসের উপরে ডিপেন্ড করে? যে নাম্বার অফ ভ্যাকেন্সিজ, নাম্বার অফ স্টুডেন্টস অ্যাপিয়ার্ড ইন পার্ট 2 ইত্যাদি বিষয়ের উপরে। তো সেটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। তো এবার যদি আমরা এবছরের কথা ভাবি, এবছরের কথা যদি ভাবি, তো এবছর 2023 যেটা দুদিন আগে রেজাল্ট হয়ে গেল, তাতে জেনারেল কাট অফ কত গেছে? ইউআর এর কাট অফ কত গেছে? 49। ওবিসি এ, ওবিসি বি গেছে 48, এসসি গেছে 47, এসটি গেছে 29। তোমরা যদি আগের বছরের কাট অফের সঙ্গে তুলনা করো, দেখবে এসটি, এসসি এগুলো কম বেশি এরকমই ছিল। ওবিসি এ বি, ওখানে ওবিসি এ ছিল 43 এর কাছাকাছি, ওবিসি বি ছিল, দেখো কত ছিল, ওবিসি বি তোমার ছিল হচ্ছে 56। এবার কিন্তু ওবিসি বি হয়ে গেছে 48, ওবিসি এ, ওবিসি বি দুটোই 48। সব থেকে বিস্তর যদি কোনো পার্থক্য হয়ে থাকে সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। আগের বার জেনারেল ক্যাটাগরি কাট অফ ছিল 65, এবার কিন্তু কাট অফ হয়ে গেছে 49। তো এবার আসছি ফাইনাল এক্সপেক্টেড কাট অফ। এখান থেকে +3 -3 হতে পারে, তবে আমার মনে হচ্ছে যে এবার ইউআর এর ফাইনাল কাট অফ যেটা যেতে পারে 127, এখান থেকে +3 -3 হতে পারে। ওবিসি এ বি মোটামুটি 120 এর কাছাকাছি থাকবে, 120 122, এসসি 115, এসটি 105 থাকবে। এটা আমার মনে হয়েছে। তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কি মনে হচ্ছে বা কিছু। ভালো করে প্রিপারেশন নাও। এবার এটার জন্য আরেকটা জিনিস ভ্যারি করে যে নাম্বার অফ ভ্যাকেন্সিজ আর কত কে অ্যাপিয়ার করেছিল। আমরা সেই অ্যানালিসিসটাও দেখে নিচ্ছি 2019 এর সঙ্গে 2023 এর। 2019 এ টোটাল সিট ছিল 7227। পার্ট 2 এর জন্য অ্যাপিয়ার হয়েছিল 66491 জন। এখানে 9.2 টাইমস, মানে একটা সিটের জন্য প্রায় 9 জনকে ওরা পার্ট 2 দেওয়ার জন্য ডেকেছিল। 2023 এ টেন্টেটিভ ভ্যাকেন্সি দেখাচ্ছে 8500। পার্ট 2 এর জন্য কোয়ালিফাই করিয়েছে 89821 জনকে। মানে এখানে 10.5 টাইমস, মানে একটা ভ্যাকেন্সির এগেইনস্টে কিন্তু 10.5 জন ক্যান্ডিডেটসকে ওরা ডেকেছে। এটা একটা বোঝার বিষয়। তো এগুলোকে ক্যালকুলেশন করে আমি যে এক্সপেক্টেড কাট অফ এর কথা বললাম, সেটা তোমাদেরকে বললাম। তোমরা জানাবে তোমাদের মতামত যে কি হবে। কিন্তু একটা জিনিস তোমরা মনে রাখবে, সবসময় বারবার বলে যাচ্ছি যে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু হচ্ছে মেইন। এই ক্লার্কশিপের পার্ট 2 তে টাইম ম্যানেজমেন্টটা মেইন। আমি বললাম যে 56 57 মিনিটস তোমরা যে টাইম পাবে, ওই 56 57 মিনিটস এর মধ্যে তোমাকে কিন্তু 6টা টপিক অ্যাটেম্প করতে হবে। আমি বারবার বলছি টার্গেটটা কিন্তু 6টা টপিকই হবে। আরেকটা কথা, টপিক কখনোই কঠিন থাকবে না। একমাত্র তুমি ইংলিশে যেটাকে প্রেসিস বা সামারি লিখছো, বাংলাতে যেটাকে সারসংক্ষেপ লিখছো, সেটা তোমার বোঝার ব্যাপার। বাকি রিপোর্ট বলো বা বাংলায় প্রতিবেদন বলো বা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন বলো বা ইংরাজি থেকে বাংলায় বঙ্গানুবাদ বলো, এগুলো কঠিন থাকবে না। তোমাকে টার্গেট তোমার হবে তুমি 6টায় অ্যাটেম্প করবে। টাইম ম্যানেজমেন্ট আমি আগে বলে দিয়েছি। ভালো করে প্রিপারেশন নাও, লেখার চেষ্টা করো। খবরের কাগজ পড়তে পারো, বাংলা বা ইংলিশ, সেখানে প্রতিবেদনগুলো কেমন করে লিখছে। আর কিছু নরমাল টপিক, সাধারণ কুসংস্কার থেকে শুরু করো, তুমি পরিবেশ দূষণ থেকে শুরু করো, বিজ্ঞানের সুফল-কুফল থেকে শুরু করো। এই সমস্ত নরমাল যে টপিক গুলো আছে সেগুলো কনসাইজ আকারে কতটুকু লিখবো, ওই সময়ের মধ্যে কিভাবে লিখছি, এগুলোকে প্র্যাকটিস করো। আমি বারবার বলছি তুমি কোন টপিক সম্পর্কে অনেক জানো, প্রচুর ইনফরমেশন তোমার কাছে, কিন্তু ওখানে যখন তুমি লিখতে গেলে তুমি টাইম একটা লিখতে গিয়ে 15 মিনিট পার করে দিয়েছো, তাহলে তুমি 6টা অ্যাটেম্প করতে পারবে না। বিষয় কিন্তু সেটা নয়। তোমাকে কনসাইজ ফরম্যাট ঠিকঠাক একদম স্টক ভাবে রেডিমেড বানিয়ে নিয়ে যেতে যাওয়ার চেষ্টা করতে হবে। সব টপিকগুলো নরমাল টপিকগুলোর উপরে দেখো। ওল্ড সিলেবাসে যে আগে যে মাধ্যমিকের সিলেবাস ছিল, সেই সিলেবাসের পিকে দে সরকারের বা যে কোনো রাইটিং যে বইগুলো রয়েছে সেখানে কোন রিপোর্টগুলো রয়েছে বা কোন ট্রান্সলেশনগুলো তোমরা দেখো। বাংলাতে একই রকম করে বাংলা ব্যাকরণের প্রতিবেদনগুলো দেখো, বঙ্গানুবাদগুলো দেখো। প্র্যাকটিস করো। সবার পরীক্ষা ভালো হবে আমি এটাই চাইছি। এবার আমি আমার অভিজ্ঞতার কথা শেয়ার করলাম 2019 এর কথা। তো আরেকটা কথা বলতে ভুলে গেছি। তাহলে এই যে আমি দুটো কাট অফের কথা বললাম, কাট অফ হওয়ার পরে ওরা কি করবে তোমাকে এবার? ওরা তোমাকে টাইপিং টেস্টের জন্য ডাকবে। তো যারা ইংলিশে টাইপ করবে তাদের তো 20 ওয়ার্ড পার মিনিট। আর যেটা বাংলায় টাইপ করবে তাদের হচ্ছে 10 ওয়ার্ড পার মিনিট। আমার কথা বিশ্বাস করো, 20 ওয়ার্ড পার মিনিট ইংলিশে টাইপ করা এমন কিছু ব্যাপার নয়। তোমরা এখন পার্ট 2 এর জন্য ভালো করে প্রিপারেশন নাও। পার্ট 2 এক্সাম দেওয়ার পরেও যদি প্র্যাকটিস করো, 1 মাস প্র্যাকটিস করলেই 20 ওয়ার্ড পার মিনিট হয়ে যাবে। আমার অন্ততপক্ষে হয়েছিল, তোমাদেরও হয়ে যাবে। এটুকু আমি নিশ্চিত করে বলতে পারি। ফলে টাইপিং এর জন্য টেনশনের কোনো কারণ নেই। 20 ওয়ার্ড পার মিনিট হয়ে যাবে। ওয়ার্ড পার মিনিট হয়ে যাবে। বাংলার কথাটা আমি অতটা বলতে পারবো না। আমি ইংলিশে টাইপ করেছিলাম, 20টা ওয়ার্ড পার মিনিট হয়ে যাবে। ওখানে কি দেবে? আমাদেরকে কি দিয়েছিল? একটা প্যাসেজ দিয়ে দিয়েছিল। একটা শীট দিয়ে দিয়েছিল, তাতে একটা প্যাসেজ ছিল। ওই প্যাসেজটা দেখে, দেখে আমাকে টাইপ করতে দিয়েছিল। হয়ে যাবে, অসুবিধা নেই। এবার আমি আমার অভিজ্ঞতার কথা শেয়ার করলাম। আমি 2019 এ অ্যাপিয়ার হয়েছিলাম। আমি বললাম যে ফাইনালি আমার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আমি আ আমার নামটা সিলেকশন হয়েছিল। আমি ওই ডিপার্টমেন্ট জয়েন করিনি। আমি অন্য একটা জবের সঙ্গে রয়েছি বলে। তো আমি দেখে দিতে চাইছি যে কোন ব্যাপারটা তোমরা দেখো। এই যে এটা আমার রোল নাম্বার ছিল 1807525 7523। আমার টোটাল ফাইনাল স্কোর হয়েছিল 139। আমার টোটাল স্কোর হয়েছিল 139 এবং যে হেলথ এর যে লিস্ট প্রকাশ হয়েছিল তাতে নাম আমার 99 এ ছিল। 1807523। তো আমার যেটা বলার সেটা হচ্ছে, আমি বললাম আমার অভিজ্ঞতার কথা বললাম। হ্যাঁ, যেটা বলার কথা বারবার আমি ভুলে যাচ্ছি একটা কথা বলতে গিয়ে, যে এই পিএসসি ক্লার্কশিপ এমন একটা
জব তোমরা জানো এখানে পার্ট 1 এবং পার্ট 2 দুটো এগ্রিগেট মিলিয়ে কিন্তু ফাইনাল কাট অফ হয়। ফলে পার্ট 1 এ যারা অনেকটা আগিয়ে গেছে, যেমন আমার পার্ট 1 এ আমার মার্কস ছিল 83, আমি পার্ট 2 তে পেয়েছিলাম 56, টোটাল হয়েছিল আমার 139। মানে বুঝতে পারছো পার্ট 1 এ যারা অনেকটা এগিয়ে গেছে, যারা পার্ট 1 এ কাট অফের থেকে অনেক বেশি বা 70 আপ স্কোর করে রয়েছে, তাদের জন্য অনেকটা ইজি হতে যাচ্ছে বলে আমি মনে করি। তার মানে এই নয় যারা পিছনে আছো, এখানেও 70-75 স্কোর করা যায় পার্ট 2 এ। তো তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। যারা পার্ট 1 এ অনেকটা আগিয়ে রয়েছে তাদের জন্য অনেকটা সোজা, কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স মিন পারফেক্ট। প্র্যাকটিস করা ছেড়ে দিলে কিন্তু হবে না যে পার্ট 1 এ আমি অনেক পেয়ে গেছি। যাই হোক, ভিডিওটাকে আমি লেন্দি করব না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও, এবং যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো ফ্রেন্ডস, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পাঠশালা 24/7 আমার পরবর্তী ভিডিও আপডেটস এর জন্য আমি এরকমই কম্পিটিটিভ বিভিন্ন এক্সামের ব্যাপারে আমার ভ্যালুয়েবল কিছু ইনফরমেশন দিয়ে থাকি এবং প্রিপারেশন নিতে সাহায্য করে থাকি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। হ্যাঁ, মাঝখানে উৎসব রয়েছে। সবাই খুশিতে থাকো, আনন্দে থাকো। উৎসবে মেতে ওঠো, কিন্তু প্রিপারেশন নেওয়াটা ছেড়ে দেবে না। প্রিপারেশন নাও। সবাই সফল হয় এই কামনায় রইলো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই বলেই ভিডিওটি শেষ করলাম। জয় হিন্দ।